জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে স্পিকার ডেপুটি স্পিকারের শ্রদ্ধা, বললেন সংসদে স্লোগান রীতি বহির্ভূত, নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করার প্রত্যয়। ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে। সংসদে প্ল্যাকার্ড প্রদর্শন অসংসদীয় আচরণ, বলছেন রাজনৈতিক বিশ্লেষক। জাতীয় স্বার্থে সরকার এবং বিরোধী দলকে ছাড় দেওয়ার পরামর্শ। প্ল্যাকার্ডের যে ভাষাটা প্রয়োগ করা হয়েছে, এই গাদ্দার কথাটা আনপার্লামেন্টারি। তারা ছোটখাটো বিষয় নিয়ে যদি সংসদকে অকার্য করে দেন, তাহলে জাতি একটা মহাসংকটের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে আশঙ্কাগুলো আছে সেই আশঙ্কাগুলো তারা কাটিয়ে উঠবেন। সংসদে যেন প্রাণবন্ত অংশগ্রহণটা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সবাই মিলে বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে। দাদি আছে, দাদির সাথে ঈদ করব, তো অনুভূতিটাই অন্যরকম। আমি ট্রেনে উঠতে পারবো কিনা আর নিজেরই কোনো গ্যারান্টি থাকবে না, এজন্য আমি আমার ফ্যামিলি আগে পাঠাচ্ছি। শুরু হলো ঈদ যাত্রা, নগর ছেড়ে বাড়ির পানে মানুষ। বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখছেন না মন্ত্রী। অনিয়ম ঠেকাতে গাবতলী বাস টার্মিনালে ডিএমপির অভিযান। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বরকনের বাড়িতে মাতম। 14 জনের মধ্যে খুলনায় 4 জনের দাফন। বাগেরহাটে বাদজুমা, বাকিদের জানাজা। মধ্যপ্রাচ্য সংঘাতের অজুহাতে অস্থির ভোজ্য তেলের বাজার। খাতুনগঞ্জে মন প্রতি বেড়েছে 200 টাকা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ। এবং মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে টাইগাররা। জিতলেই সিরিজ নিশ্চিত জয়। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা জানানোর পর হাফিজউদ্দিন আহমদ বলেন, অনেক ত্যাগের পর গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা হয়েছে। ওয়াকআউট গণতান্ত্রিক চর্চার অংশ হলেও সংসদে স্লোগান দেয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালনের অঙ্গীকার করেন স্পিকার। শুক্রবার সকালে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল। শহীদ বেদিতে প্রথম শ্রদ্ধা জানান স্পিকার, এরপর ফুল দেন ডেপুটি স্পিকার। রীতি অনুযায়ী পরিদর্শন বইতেও মন্তব্য লিখেছেন তারা। আনুষ্ঠানিকতা শেষে সৌধ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনসভার প্রধান। সুশৃঙ্খল সংসদ গড়ার প্রত্যয় জানিয়ে স্পিকার বলেন, ওয়াকআউট গণতান্ত্রিক চর্চার অংশ হলেও অধিবেশন কক্ষে স্লোগান দেওয়া গ্রহণযোগ্য নয়। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছি। আমরা আশা করব জনগণের স্বপ্নের সেই বাংলাদেশ আমরা ক্রমে ক্রমে উপহার দিতে সক্ষম হব। ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। বেলা 12টার কিছু আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। কবর জিয়ারত শেষে কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ। জানান, নিরপেক্ষ ভূমিকায় সংসদ পরিচালনাই তাদের লক্ষ্য। সরকার এবং বিরোধী দল যাতে সম্মিলিতভাবে স্মুথলি জাতীয় সংসদের কার্যক্রম বাস্তবায়িত করতে পারে সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। সরকার ও বিরোধী দলের কার্যকর সংসদীয় চর্চায় জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে আইনসভায়, এমন প্রত্যাশা জানিয়েছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘদিন পর সংসদ কার্যকরকে স্বাগত জানালেও সংসদীয় রীতি অমান্য করে বিরোধী দলের প্ল্যাকার্ড প্রদর্শনকে অসংসদীয় আচরণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাতীয় স্বার্থে সরকার এবং বিরোধী দলকে ছাড় দিয়ে সংসদকে প্রাণবন্ত করার পরামর্শ তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। জনগণের নির্বাচিত আইনসভার জন্য ঝরেছে অসংখ্য মানুষের রক্ত। সংগঠিত হয়েছে গণ অভ্যুত্থান। রক্তরাঙা সেই পথ মারিয়ে সংসদে জনগণের নির্বাচিত প্রতিনিধি। বৃহস্পতিবার দিনটি ছিল আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে 1973 সালের সংসদের অনুকরণে শুরু হয় আনুষ্ঠানিকতা। সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার বক্তব্যও ছিল ইতিবাচক বার্তা।
তবে বিপত্তি বাধে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে। জুলাই অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি, জনগণ সইবে না, গণতন্ত্র চাই তবে ফ্যাসিজম নয়, এমন সব প্ল্যাকার্ড হাতে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের সময় ওয়াকআউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। স্লোগানেও ছিল ফ্যাসিবাদের দোসরের মতো নানা শব্দের ব্যবহার। সাংবিধানিক পন্থায় আবারও সংসদ কার্যকর হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক। তবে ওয়াকআউট রাজনৈতিক চর্চা হলেও সংসদে প্ল্যাকার্ড প্রদর্শনকে অসংসদীয় আচরণ বলে মত তার। অতীতের পার্লামেন্টগুলোতে প্রথম অধিবেশন কিন্তু ওয়াকআউট হয় নাই, কিন্তু এই পার্লামেন্টে কিন্তু বিরোধী দল ওয়াকআউট করে ফেললো, তাও একটা নতুন মাত্রা নিয়ে আসে, এটা হলো প্ল্যাকার্ড সহ আর কি। হ্যাঁ, যেটা আমি মনে করি যে প্ল্যাকার্ডের যে ভাষাটা প্রয়োগ করা হয়েছে গাদ্দার, এই গাদ্দার কথাটা আনপার্লামেন্টারি। তারা ছোটোখাটো বিষয় নিয়ে যদি সংসদকে অকার্য করে দেন তাহলে জাতি একটা মহাসংকটের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তর্ক বিতর্ক যৌক্তিক পর্যায়ে রাখার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের। সাংবিধানিক দায় থেকে সংসদকে প্রাণবন্ত করার তাগিদ তার। এই সংসদে যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেরই একটা সাংবিধানিক দায় দায়িত্ব আছে এই সংসদকে কার্যকর করা এবং জনস্বার্থে উত্থাপিত যে সমস্ত বিল সেইগুলো আইনে পরিণত করার ব্যাপারে তাদের ভূমিকা পালন করা। এটা সরকারি দলকেও করতে হবে, বিরোধী দলকেও করতে হবে। আমরা অতীতে দেখেছি যে জাতীয় সংসদ কোরাম সংকটে ভুক্ত। এই বিষয়গুলোকে এইবার বিশেষ গুরুত্ব দিতে স্পিকার এবং প্রধানমন্ত্রীর প্রতি আমরা অনুরোধ জানাবো। দশম, একাদশ এবং দ্বাদশ সংসদের পথে না হেঁটে কার্যকর সংসদ গঠনে জাতীয় স্বার্থে সরকার এবং বিরোধী দলকে ছাড় দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো ঈদ যাত্রা। রেলপথে ভোর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন মানুষ। যাত্রী চাপ নেই, ব্যবস্থাপনাও ভালো, এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। রেলপথমন্ত্রী বলছেন এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই, সেবার মানে কোনো ছাড় দেওয়া হবে না। ঈদ যাত্রার পাশাপাশি আজ থেকে শুরু হয়েছে ফিরতি টিকিট বিক্রির কার্যক্রম। ঈদযাত্রা মানেই উৎসবের আমেজ, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এরই মধ্যে রেলপথে ঢাকা ছাড়তে শুরু করেছেন খরমুখ মানুষ। ঈদযাত্রার শুরুর দিন হওয়ায় শুক্রবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হয় যাত্রীদের আনাগোনা। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রবেশ করেন প্ল্যাটফর্মে। রাজশাহীগামী আন্তনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে শুরু হয় এবারের ঈদযাত্রা। নির্ধারিত সময়ে ছেড়ে যায় অন্যান্য ট্রেনগুলোও। যাত্রী চাপ নেই, তাই কম বেশি স্বস্তি সবার চোখে মুখে। দাদি আছে, দাদির সাথে ঈদ করব, তো অনুভূতিটাই অন্যরকম। ঈদে বাড়ি যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। দিদিমার বাসায় যেতে অনেক ভালো লাগছে। 16 তারিখে আমার বাচ্চা কাচ্চা নিয়ে যাই, আমি ট্রেনে উঠতে পারবো কিনা আর নিজেরই কোনো গ্যারান্টি থাকবে না, এই জন্য আমি আমার ফ্যামিলি আগে পাঠাচ্ছি। তবে রংপুর এক্সপ্রেস সহ 3টি কমিউটার ট্রেন কিছুটা শিডিউল বিপর্যয়ে পড়ে। অনলাইনে টিকিট না পাওয়া নিয়ে হতাশাও আছে সাধারণ যাত্রীদের। অনলাইনেই করছে, ওদের একটু প্রবলেম হয়েছিল, আর একটা ক্ল্যাশেরও একটা ছিল, প্রবলেম ছিল। আমরা যারা প্রথম দিকে ট্রাই করেছি পেয়ে গিয়েছি, কিন্তু ম্যাক্সিমামই বোধহয় মানুষ অনলাইন থেকে পায়নি। সকালে ঈদযাত্রার ব্যবস্থাপনা পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সেবার মানে কোনো ছাড় দেয়া হবে না। শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা আশা করি এই ব্যবস্থাপনায় থাকবে না। 5 থেকে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত সর্বোচ্চ সময় দেওয়া হয়। সেই সময় অনেকে নক করে হয়তো দেখছে যে বুক হয়ে আছে, এরকমের কিছু তো আছে। আমরা চেষ্টা করছি নতুন করে আরো কোচ যুক্ত করা। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই। মন্ত্রী বলছেন সড়ক পথের ঈদযাত্রায় জ্বালানি তেল কোনো সমস্যা তৈরি করবে না। জানান টিকিটের দামও বাড়ছে না, তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, রেলপথে ঈদযাত্রার প্রথম দিনে অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ, সাধারণ মানুষ। আমরা সকাল থেকে দেখেছি এখান থেকে যে কটি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে, যার বেশিরভাগ ট্রেনই কিন্তু যথাসময়ে এই স্টেশন থেকে ছেড়ে যায়। তার মধ্যে কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়ে গেছে, সেটিও আমরা দেখেছি। যার কারণ হিসেবে এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলেছেন যে দুর্ঘটনার কারণে ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যেতে পারেনি। সামনের দিনগুলোতে সেই বিলম্ব সময়টিকে তারা এগিয়ে আনার চেষ্টা করছেন। পাশাপাশি ঈদযাত্রার এই প্রাক্কালে
সকালেই এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছিলেন রেল মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি এই স্টেশনে এসেছিলেন, পুরো স্টেশন পরিদর্শন করেছেন। এখানে সকালে যেসব ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছিল সেসব যাত্রীদের সঙ্গে তিনি কথা বলেছেন। যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে কিনা তিনি জানতে চেয়েছেন। আমরা তখন দেখেছি বেশিরভাগ যাত্রী তাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা তাতে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং পাশাপাশি যাত্রীরা রেলমন্ত্রীর কাছে বলেছেন সব সময় যেন যাত্রী বান্ধব করে এই রেলকে রাখা হয়। রেলমন্ত্রী কিন্তু পাশাপাশি তাদেরকে কথা দিয়েছেন যে সামনে উত্তরভাবে এই রেল ব্যবস্থাপনা আরও রেলের যে মান সেটি আরও বৃদ্ধি করার চেষ্টা করবেন তিনি। এছাড়া আমরা দেখেছি যে তিনি পরবর্তীতে এসে গণমাধ্যমের সঙ্গে রেলমন্ত্রী কথা বলেছেন যে বিশেষ করে এবারের ঈদে যেন কোনো যাত্রী যেন ট্রেনের ছাদে ভ্রমণ না করে সেই বিষয়ে কঠোর বিধিনিষেধ জারি করার কথা তিনি জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার প্রথম দিনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে। ঈদযাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সকালে গাবতলীর বেশ কয়েকটি মোটরযান ওয়ার্কশপ ঘুরে দেখে পুলিশ। পরে বাস টার্মিনালের কাউন্টারে দূরপাল্লার বাসে বাড়তি টিকিট ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা খোঁজ নেওয়া হয়। পরে অভিযান চালানো হয় রাজধানীর তুরাগের একটি ওয়ার্কশপে। ফিটনেসবিহীন যানবাহন অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় ডিএমপি। পাশাপাশি সড়কে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলেও জানায় ডিএমপি। বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে 1 টাকাও নিতে পারবে না। সুতরাং 790 টাকার ভাড়া যদি কেউ 10 টাকা বাড়িয়ে 800 টাকা করে তাতেও কিন্তু সে অন্যায় করবে এবং আমরা কিন্তু ব্যবস্থা নিব। কঠিনভাবে কাজটা নিয়েছি এবং এইটা মন্ত্রণালয় থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা মাঠ পর্যায়ে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরা খুব চেষ্টা করব, তবে এটা এককভাবে আমাদের জন্য হবে না। আমরা আপনাদের কাছে সহায়তা চাই। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সকালে বরের পরিবারের মরদেহ মোংলায় গ্রামের বাড়িতে নেওয়া হলে এলাকায় নেমে আসে শোকাবহ পরিবেশ। এদিকে কনেসহ তার পরিবারের 4 জনের দাফন খুলনায় সম্পন্ন হয়েছে। আর পরিবারের 9 জনের জানাজা শেষে মোংলা পৌর কবরস্থানে দাফন করা হবে। একদিন আগেও যে বাড়িতে ছিল হাসি, আনন্দ আর উৎসবের আমেজ, কয়েক ঘন্টার ব্যবধানে সে বাড়ি শোক স্তব্ধ। বিয়ের সাজে নতুন জীবন শুরুর কথা ছিল মিতুর, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বাবার বাড়ি থেকে বিদায়ী যে তার শেষ যাত্রা হবে কে জানতো। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে বউ নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোংলার শেলাবনিয়া নিজ বাড়িতে ফিরছিল বরপক্ষ। বাগেরহাটের রামপালে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বরযাত্রী মাইক্রোবাসের। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই নিভে যায় 3টি তাজা প্রাণ। আহত 12 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বর কনে সহ একে একে মারা যান আরো 11 জন। রাতেই কনের পরিবারের 4 জনের লাশ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। শুক্রবার সকালে খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে নববধূ মিতু, ছোট বোন লামিয়া ও দাদি রাশিদা বেগমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। নববধূর সাজে সজ্জিত হওয়ার মাত্র 3 ঘন্টার ভিতরে তার জীবনে যে মানে আর কি জবানিকাবাদ ঘটলো, এটা আমরা অত্যন্ত মর্মাহত। খুব খারাপ লাগতেছে আসলে। এরকম মৃত্যু আগে কখনো আমি দেখিনি। অবৈধ সার্টিফিকেট নিয়ে কেউ যেন ড্রাইভিং না করতে পারে, গাড়ি না চালাতে পারে, এইদিকে সরকার যদি একটু নজর দেয় যাতে এরকম মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশে কোথাও না ঘটে। এদিকে ভোরে বর সাব্বির, তার বাবা, 2 বোন সহ পরিবারের 9 জনের মরদেহ নিজ বাড়ি মোংলায় আনা হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বাদ জুমা মোংলা পৌর কবরস্থানে তাদের জানাজা শেষে দাফন করা হয়। আমাদের ভিতরে সম্পূর্ণ শূন্য হয়ে গেছে, মানে মানুষের বুকটা ছোট বিশাল আকারের শূন্যতা বিরাজ করছে। আমার আব্বা মারা গেছে, ছোট 2 ভাই মারা গেছে, ছোট ভাই নববধূ মারা গেছে, মাসুম বাচ্চা, আমার বড় ভাইয়ের 3টা ছেলে মেয়ে মারা গেছে। বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে সাব্বির ও মার্জিয়া আক্তার মিতুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যা 6টায় তাকে নিয়ে ঢাকা ছাড়বে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, কিছুক্ষণ পর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় এই নেতার চিকিৎসা তত্ত্বাবধান করছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। সিঙ্গাপুরে নেওয়ার সব প্রস্তুতিও প্রায় গুছিয়ে এনেছেন তারা। 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। এরপর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। সতেরো বছরের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে সুশৃঙ্খল পর্যায়ে আনতে সরকারের কিছুটা সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সমালোচনা না করে বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 1 মাসের মধ্যে জনগণের মধ্যে আশা সঞ্চার করেছেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশনকে ঢেলে সাজাতে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। আগামী বর্ষার আগেই ড্রেন ও খাল পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক। আমরা অপেক্ষা করছিলাম, একটি নির্বাচিত পার্লামেন্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেটা গতকাল থেকে যাত্রা শুরু হয়েছে। বিরোধী দলকেও বলবো যে আজকে 17 বছর সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। আপনারা যদি 1 মাস 2 মাস 1 বছরে মনে করেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে তো সেটা ঠিক হবে না। আপনাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সময় দিতে হবে। তারপরে যদি না হয়, তারপর তো আপনারা সেটা সমালোচনা করতেই পারবেন। বৃষ্টি বাদলের দিন আসতেছে, এর আগে থেকে আমরা চেষ্টা করছি নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। গত কয়েক বছরে একেবারে বেওয়ারিশ হয়ে গেছিল সিটি কর্পোরেশন। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। অন্যদিকে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ভোক্তা পর্যায়ে তেলের চাহিদা 30-40% বাড়লেও ডিপো থেকে যোগান মিলছে 25% কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির উত্তাপ ছড়িয়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। রেশনিং পদ্ধতিতে তেল বিপণনে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। চলতি মাসের শুরু থেকেই ভোক্তাদের চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিলেও কাটেনি সংকট, উল্টো তৈরি হয়েছে জটিলতা। শুক্রবার ঢাকার বিভিন্ন পাম্পে বাইক প্রতি 2 লিটার, প্রাইভেট কারে 10 ও মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। তেল কিনতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পেলেও তা চাহিদা মাফিক নয় বলে অভিযোগ তাদের। 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি এখানে, এখন ওনারা বলতেছে 1টার পরে তেল দিবে না। তো আমরা 1.5 ঘন্টা যে দাঁড়িয়ে ছিলাম, তো এটার কোনো মূল্য নাই। এনআইসি 3 ঘন্টার উপরে গেছে। এত তেল দিতে পারতেছে না, কিসের জন্য? এই সিন্ডিকেট নাকি অন্য কিছু, বুঝতেছি না। ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়লেও ডিপো থেকে পেট্রোল, অকটেন, ডিজেল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে বলে দাবি পাম্প সংশ্লিষ্টদের। প্রিভিয়াস মান্থে 3-4 মাসে যে লিফটিং করছি তার রেশনিং অনুযায়ী 75% দিচ্ছে। এতে আমরা অনেক ভোগান্তি পড়তেছি। আমাদের এখন ডিমান্ড 100% ওভার। আজকে শুক্রবার আমি মাত্র 9000 লিটার অকটেন এবং 4500 লিটার ডিজেল পেয়েছি। ঈদযাত্রা সহজ করতে রেশনিং পদ্ধতির বদলে চাহিদা মাফিক তেল সরবরাহের আহ্বান ভোক্তা ও পাম্প মালিকদের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতকে পুঁজি করে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অস্থির ভোজ্য তেলের বাজার। সপ্তাহ ব্যবধানে মন প্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছে দাম। আর পর্যাপ্ত আমদানি থাকার পরও চিনির বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারের প্রভাব স্থানীয় বাজারে পৌঁছাতে 2 থেকে 3 মাস লাগে। তাই দ্রুত মূল্য বৃদ্ধির পেছনে দায়ী অসাধু ব্যবসায়ী ও বাজার কারসাজি। ফেরদৌস লিপির রিপোর্ট। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদার প্রায় 90% আমদানি করা হয়, প্রধানত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি হয়। বর্তমানে বাজারে থাকা ভোজ্য তেলগুলো রপ্তানিকারক দেশ থেকে মাস 2 আগে আমদানি করেছে দেশের ভোজ্য তেল সরবরাহকারী শিল্প প্রতিষ্ঠানগুলো। কিন্তু চলমান ইরান যুদ্ধের অজুহাতে গেল 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এর মধ্যে সয়াবিনের দাম মন প্রতি 150 টাকা এবং
পাম অয়েলের দাম 200 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে চিনির সরবরাহের গতিও কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সরবরাহ একটু স্লো, মিলের ডেলিভারি সিরিয়ালের কারণে। ইন্টারন্যাশনাল বাজারে, যুদ্ধের বাজারে এই সমস্যাগুলো এগুলোর কারণে মূলত বাড়ছে। এদিকে জ্বালানি সংকটকে ইস্যু করে এরই মধ্যে পরিবহন ভাড়া বেড়েছে দাবি করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন এরও প্রভাব পড়বে ভোগ্যপণ্যের দামে। প্রতি গাড়িতে 5,000, 8,000, 10,000 পর্যন্ত গাড়ি ভাড়া বাড়ছে। আগে যেটা বিক্রি হবে ওটার তুলনায় আবার 1 টাকা বেড়ে যাবে, 8 আনা বেড়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাজারে বড় পরিবর্তন না হওয়ার পরেও দেশের বাজারে দাম বেড়ে যাওয়া সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের কারসাজি। আস্থায় আনতে হবে, আবার সঙ্গে সঙ্গে ওই শাস্তির ব্যবস্থাও খুব সরাসরি এবং কড়াকড়িভাবে সেগুলো দেখাতে হবে এবং পালন করতে হবে। সুতরাং এই সময়ে ছাড় দেওয়ার কোনো ব্যাপার নাই। বছরে বাংলাদেশে 20 থেকে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনির চাহিদা থাকে, যার 90% আমদানি হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। রাজধানীর বাজারে বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম, এজন্য সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। তবে চাহিদা কমার সাথে সাথে কিছুটা কমেছে সবজির দাম। অন্যদিকে সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। বাজার স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। উত্তাপ ছড়াচ্ছে মাংসের বাজার। রোজার শুরুতে এক দফা বাড়ার পর আবারও ঊর্ধ্বমুখী মুরগির দাম। কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। পিছিয়ে নেই গরুর মাংস, 750 থেকে 1,30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকায়। গততে একটু দাম কম ছিল, 750 টাকা, আজকে 80 টাকা। সব মুরগি আমরা কেজি 20 টাকা 30 টাকা বাড়তে। অন্যদিকে স্বাভাবিক সরবরাহের বিপরীতে কমেছে ক্রেতা চাহিদা, ফলে নিম্নমুখী মাছের বাজার। শিং মাছ 400 টাকা কেজি, মাগুর মাছ 500 টাকা কেজি। নদীর মাছের দামও কম, মানুষজন মোটেই নেই। স্বস্তি আছে সবজির বাজারে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 থেকে 80 টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হতো 100 থেকে 120 টাকায়। তবে বাড়তি দামেই প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 30 থেকে 60 টাকা কেজিতে। কাঁচামরিচকে 80 টাকা কেজি, আগে গত সপ্তাহে ছিল 100 টাকা কেজি, এখন কমছে কিছুটা। রমজানের শুরু থেকে যে দরহম মহরম ছিল, বাজারটা সেরকম নাই, অনেকটাই কমে গেছে। যেরকম শসা ছিল 120 টাকা প্লাস, ওই শসা কিন্তু 40 টাকা 50 টাকা পাইতেছে। লেবুর দাম একেবারেই কমে নাই, কাঁচামরিচের দামটা কিছুটা কমলো, আর সবজির পরিমাণ বাজারে কম। এদিকে দোকানিরা সরবরাহ ঘাটতির অভিযোগ করলেও সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। ডিলার তেলের সরবরাহ কমায় দিচ্ছে, চাহিদা অনুযায়ী তেল দিতে পারতেছে না। যারা সামনে ঈদ, এখন চাহিদা বেশি দিচ্ছে কম। আমার লাগবে 20 কার্টন 30 কার্টন, আমার দিচ্ছে 5 কার্টন 10 কার্টন, তবে দাম বাড়ে না, দাম আগেরটাই আছে। অন্যদিকে সিন্ডিকেট ও বাজার কারসাজির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। অনিয়ম পেলে করা হচ্ছে জরিমানা। তেলের ক্ষেত্রে ওনাদের যে বিষয়টা, একটা তেল নিতে গেলে 5 লিটারের ওনাদের কমপক্ষে 3000 টাকার শপিং করতে হবে মর্মে ওদের যারা বিক্রয় প্রতিনিধি আছে তারা মৌখিকভাবে যারা ক্রেতা বা ভোক্তা তাদেরকে জানাচ্ছেন। তো এটা নিঃসন্দেহে ভোক্তা অধিকারের সাথে এক ধরনের ব্যত্যয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে প্রথমবারের মতো সতর্কতামূলক আমরা তাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি। সঠিক তদারকি এবং সরবরাহ ঠিক থাকলে বাজারে স্বস্তি আসবে মত ক্রেতাদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব পড়েছে দেশের এভিয়েশন খাতে। ট্রাভেল এজেন্সিগুলোর দাবি, এবার ঈদ মৌসুমে যাত্রী কমেছে 70% পর্যন্ত। আর আগামীতে টিকিটের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন খাত বিশ্লেষকরা। জিন্নাতারা, যশোয়ার রিপোর্ট। বাংলাদেশে ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই এভিয়েশন খাতে তৈরি হয় ব্যস্ততা। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই কয়েক গুণ বেড়ে যায় টিকিট বুকিং। কিন্তু এবছর বদলে গেছে সেই চিত্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে অনিশ্চয়তা ও আতঙ্কের কারণে কমেছে পর্যটক এবং ওমরা হজের যাত্রী। যাওয়াটা একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়াইছে যে মধ্যপ্রদেশের যে অবস্থা, যেহেতু আমার ফ্লাইটটা আপনার এইভাবে ছিল, এই জন্য আমার আসতে হয়েছে। ট্যুর অপারেটরদের দাবি, সব মিলিয়ে এবছর যাত্রী কমেছে প্রায় 70%। 30%-এর মতো যাচ্ছেন, তাও খুব সন্দেহ, শঙ্কা, আতঙ্কের মধ্যে সব যাত্রীরা থাকেন। পরিস্থিতি সামাল দিতে চাপের মুখে পড়ছে এয়ারলাইন্সগুলো। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরে বললো যে বিজনেসের বাইরে যেটা আসলে মানবিকতা বলেন, সামাজিক দায়বদ্ধতা বলেন, সেই জায়গা থেকে আমরা আসলে চেষ্টা করছি যাত্রীদেরকে একটা সার্ভিস প্রোভাইড করার জন্য। এদিকে একের পর এক ফ্লাইট বাতিলের চাপে আগামীতে এয়ারলাইন্সের টিকিটের দাম বৃদ্ধির শঙ্কা বিশেষজ্ঞদের। এয়ারলাইনগুলোর উপরে যে একটা খরচ বাড়ছে, সেটা যদি সমন্বয় করতে যায় স্বাভাবিকভাবেই কিন্তু টিকিটের দাম বাড়বে, এটা কমার কোনো সম্ভাবনা নাই। মধ্যপ্রাচ্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের এভিয়েশন ও পর্যটন খাতের ব্যবসায়িক অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম বলেই মনে করেন খাত বিশেষজ্ঞরা।
জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে ট্রেন চালাতে 4 শতাধিক ইঞ্জিন দরকার হলেও রেলওয়ের আছে 2 শতাধিক, যার মধ্যে 60% মেয়াদোত্তীর্ণ। ঝুঁকিপূর্ণ ইঞ্জিনে কমেছে ট্রেনের গতি, বেড়েছে দুর্ঘটনা। ইঞ্জিন সংকটে ভয়াবহ শিডিউল বিপর্যয়ে পূর্বাঞ্চল রেলওয়ে, কখনো কখনো বাতিল হয় ট্রেনের যাত্রাও। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত প্রয়োজনীয় সংখ্যক ইঞ্জিন সংগ্রহ না করলে হুমকির মুখে পড়বে রেল। নাজমুস সালিহির রিপোর্ট। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছুটছে কর্ণফুলী এক্সপ্রেস। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা থাকলেও ইঞ্জিনটি ঝুঁকিপূর্ণ। দূরপাল্লার এই ট্রেনের ইঞ্জিনের মেয়াদ পেরিয়ে গেছে 1 যুগ আগেই। বিকল হয়ে গেছে চালকের সামনে থাকা গতি পরিমাপক মিটার, কাজ করে না চালকের হাতে থাকা 3টি ব্রেকের একটি। ভয়াবহ তথ্য হলো, বিকল হয়ে গেছে চালকের পায়ের কাছে থাকা ডেডম্যান ফুট প্যাডেল। আয়ুষ্কাল তো অনেক আগে শেষ হয়ে গেছে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 1969-70 সালে বাংলাদেশ রেলওয়েতে ইঞ্জিন ছিল 486টি। স্বাধীনতার 55 বছরে তা কমে হয়েছে 2 শতাধিক। এগুলোর 60%ই মেয়াদহীন। ইঞ্জিন সংকট আছে, কোনো রকম জোড়াতালি দিয়ে চলতেছে। ইঞ্জিন সংকটে ভয়াবহ শিডিউল বিপর্যয়ে পড়েছে পূর্বাঞ্চল রেলওয়ে। অলরেডি 2 ঘন্টা যাবত দাঁড়াই আছে, আরও নাকি 1 ঘন্টা লেট হবে। ইঞ্জিন সংকটের কারণে আমাদের প্রতিদিনই প্রায় বিলম্ব হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, 1 বছরের মধ্যে মিটার গেজের 50টি ইঞ্জিন কেনা না হলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা। 3000 কিলোমিটার রেল নেটওয়ার্ক সেবা দেওয়ার জন্য যে পরিমাণ আসলে আমার লোকোমোটিভ দরকার, তার 50% লোকোমোটিভ তাদের আছে, এবং এই 50%-এর মধ্যে 70% কিন্তু মেয়াদ উত্তীর্ণ। তো অতি দ্রুত আসলে এই প্রকিউরমেন্টের ব্যবস্থা নিতে হবে। রেল মহাপরিচালক বলছেন, তারা চেষ্টা করছেন, কিন্তু সময় লাগবে আরও। মোট 60টা ইঞ্জিন করে আমাদের এখন ডিপিপি এটা প্রণয়ন করা হচ্ছে। সারা দেশে প্রতিদিন 325টি ট্রেন চলাচল করে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বিলাসী প্রকল্পে অনিয়ন্ত্রিত ব্যয়ের ফলেই ডুবতে বসেছে রেল। তাই নতুন সরকারকে আর কোনো বিলাসী প্রকল্প নয়, বরং কারিগরি বিভাগের সামান্যতম প্রাথমিক চাহিদাগুলো মেটানোর জন্যই নজর দিতে হবে বলে পরামর্শ তাদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। রমজানের শেষ দিকে জমজমাট ঈদ কেনাকাটা। ছুটির দিন সকাল থেকেই রাজধানীর বিপণী বিতানে ক্রেতার ভিড়। এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী ফরহাদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, ঈদের ছুটি শুরু হওয়ার আগে আজকে শেষ শুক্রবার, এবং এই দিনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রাজধানীর বিভিন্ন মার্কেট, অভিজাত শপিং মলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ঈদ শপিংয়ে মেতে ওঠার দৃশ্য। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশি যে 10টি ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের শোরুমে ক্রেতাদের উপস্থিতি। একটু জানিয়ে রাখা দরকার, এবছর যেটি আসলে হয়েছে, ঈদ শপিংয়ে জামা কাপড়ের ক্ষেত্রে বিদেশি পোশাকের যে আধিপত্য দেখা গেছে, সেটি কিন্তু পাশ কাটিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ইতিমধ্যে গ্রীষ্মকালের একটি আভাস পাওয়া গেছে, মানুষজন সেটি মাথায় রেখে আমরা দেখতে পাচ্ছি দেশি 10, অর্থাৎ এখানে যারা আসলে সুতি কাপড়ের যেসব জিনিসপত্র আছে সেগুলো তারা কেনার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে এই যে মানুষজনের উপস্থিতি এই শপিং মলগুলোতে, সেটি কিন্তু বেড়েছে। এবং এখানকার বিক্রেতাদের সাথে কথা বলেছি আমরা, সেটি তারা বলছেন যে আজকে শুক্রবার হয়, সকাল থেকে কিছুটা চাপ ছিল, এবং যখন দুপুর নাগাদ গড়িয়ে বিকেলের দিকে সময় এগোচ্ছে, তখন মানুষজনের উপস্থিতি আরও বাড়ছে, এবং তারা ভালো বিক্রির কথা আমাদেরকে জানাচ্ছেন। যদিও ক্রেতাদের পক্ষ থেকে একটি অভিযোগ বরাবরই আমরা শুনে আসছি যে জিনিস, বিশেষ করে জামা কাপড়ের দাম একটু বেশি তুলনামূলক গত কয়েক বছরের তুলনায়, সেটি তারা বলছেন, এবং নানা কারণে তারা এই প্রশ্নের উত্তর কিন্তু বিক্রেতারা দিচ্ছেন, তাদের খরচ বেশি, সে কথা বলছেন। তবে এখানকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি একই রকম চিত্র আমরা অন্যান্য জিনিসপত্রের দোকান, জুতোর দোকানে আমরা দেখেছি ব্যাগ এবং জুয়েলার্সি দোকানগুলোতেই ভিড় এখন চোখে পড়ার মতো, এবং ঈদ যত ঘনিয়ে আসবে আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা। এই বছর বিক্রি সেটি অন্যান্য বছর একটু ভালো, যত আসবে ভিড় ঈদের এইটি আসলে এই যে শপিং মল, সেটি ঈদের ছুটি কিংবা এই ভালো রাখতে চান, এবং ক্রেতা দর্শনার্থী যতক্ষণ তারা শপিং যাতে করতে পারেন। তো এই সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নিউ মার্কেট থেকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানফির হাসান মেঘ, সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ,
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা যে মির্জা আব্বাস, তিনি মূলত এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং জুম্মার নামাজের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে শারীরিক খোঁজখবর সেটি নেওয়ার জন্য কিন্তু তিনি এবার কেয়ার হাসপাতালে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন এবং তিনি এখনও এবার কেয়ার হাসপাতালের ভিতরেই কিন্তু অবস্থান করছেন। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত এই বিএনপির যে শীর্ষ নেতা তার খোঁজখবর নিতে এবং শারীরিক খোঁজখবর নিতেই মূলত প্রধানমন্ত্রীর এখানে আসা এবং সেই সঙ্গে মির্জা আব্বাসের যে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার যে সব প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে সেরে নেওয়া হয়েছে এবং এখন বিদেশ যাত্রার যে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সেটি কিন্তু নেবে তার চিকিৎসার গঠিত যে মেডিকেল বোর্ড, সেটি কিন্তু শুক্রবার এই তথ্য কিন্তু অর্থাৎ আজ কিন্তু এই তথ্য জানিয়েছিলেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন এবং তিনি নিজেও কিন্তু এই মেডিকেল বোর্ডে চিকিৎসার সঙ্গে বৈঠকে কিন্তু যুক্ত আছেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন, যেমনটা কিছুক্ষণ আগে বলেছিলাম। তো জুম্মার নামাজের পরপরই তিনি কিন্তু এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং জাহিদ হোসেন যিনি রয়েছেন তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে। তিনি যেমনটা জানিয়েছেন যে মির্জা আব্বাস মূলত হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার জন্যই কিন্তু এখন তিনি সশরীরে এবার কেয়ার হাসপাতালে কিন্তু তিনি প্রবেশ করেছেন এবং তিনি এখনও এখানে অবস্থান করছেন এবং তার জন্য কিন্তু ইতিমধ্যে দোয়াও চাওয়া হয়েছে। ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়েও মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যেমনটা বলছিলাম যে বোর্ডের দেশের সিনিয়র নিউরো বিশেষজ্ঞরাও রয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং কিছুক্ষণ আগে এই বোর্ড বৈঠকে বসেছে। ওনাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই সঙ্গে গত বুধবার তিনি ইফতারের পর অসুস্থ বোধ করার পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেই সঙ্গে এখন পর্যন্ত তিনি এবার কেয়ার হাসপাতালে রয়েছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার একটি প্রস্তুতিও নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। তামিম, অপরিবর্তিত একাদশ নিয়ে আজকেও কিন্তু বাংলাদেশ আসলে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ম্যাচে যেভাবে দাপুটে জয় পেয়েছে তারপর আজকে ফিল্ডিং নেবে, এটাই স্বাভাবিক ছিল। আমরা দেখেছি যে বাংলাদেশ দলে পরিবর্তন না আসলেও পাকিস্তান দলে ঠিকই একটা পরিবর্তন এসেছে। হারিস রুফকে ফেরানো হয়েছে। যেই এই উইকেটের বিবেচনায় হারিস রুফ যে ফিরবেন এটা আমরা আগেও বলেছিলাম, কারণ উইকেটটা কিন্তু বেশ ভালো উইকেট এবং স্পোর্টিং উইকেট। প্রথম ম্যাচে আমরা যে ধরনের উইকেট দেখেছি এই ম্যাচেও কিন্তু আসলে অনেকটা একই ধরনের উইকেট এবং আমরা দেখেছি যে স্পোর্টিং উইকেটের সুবিধাটা সেটা কিন্তু পাকিস্তান শুরু থেকে নেওয়ার চেষ্টা করছে এবং মাসুদ আগাত প্রথম ম্যাচে সফল না হলে এই ম্যাচে কিন্তু সে আগ্রাসী ব্যাটিং শুরু করেছে। এই ব্যাটিংয়ের ধারাটা কিন্তু বাংলাদেশের এই ধারার লাগামটা টেনে ধরতে হবে, কারণ বাংলাদেশের সামনে যে সুযোগ যে আসলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি, বাংলাদেশ কিন্তু সেই সুযোগটা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। আবার পাকিস্তানের কথা যদি বলি, এই সিরিজে যদি পাকিস্তানকে টিকে থাকতে হয় এই ম্যাচে তাদের জয়ের বিকল্প কোনো পথ খোলা নেই। তাই বলাই যায় যে আসলে এই ম্যাচটা দু দলের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য তো একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশে যদি সরাসরি খেলতে হয় তাহলে কিন্তু এই যে পাকিস্তান সিরিজটা আছে এই পাকিস্তান সিরিজে যদি ডমিনেটিং করে আসলে বাংলাদেশ ভালো একটা জয় সিরিজটা ভালোভাবে জিতে পারে আর যদি 3-0-তে জিততে পারে তাহলে আসলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 9-এ চলে আসবে এবং এই 9 থেকে যদি আরেকটু পরের যে বাকি যে সিরিজগুলি থাকবে ওইখানে যদি বাংলাদেশ ভালো পারফর্ম করে তাহলে কিন্তু বাংলাদেশ আসলে সেরা 8-এর মধ্যে চলে আসাটা বাংলাদেশের জন্য অনেক সহজ হয়ে যাবে। আর সেরা 8-এর মধ্যে থাকলেই আসলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে হবে। এবার এছাড়া যদি আজকের ম্যাচের কথা বলি যে আসলে বাংলাদেশ যে টিমটা প্রথম ম্যাচে খেলেছে ওই টিম থেকে কাউকেই পরিবর্তন করেনি এবং পরিবর্তন করার প্রয়োজনও হবে না। ফার্স্ট ম্যাচে সাইফ হাসান খুব বেশি কিছু করতে না পারলেও আসলে সাইফ হাসানের ওপর বিসিবি টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে, কারণ আসলে সবশেষ যে সিরিজটা এর আগে যে সিরিজটা গিয়েছিল সেখানে কিন্তু সাইফ বেশ ভালো খেলেছেন এবং দারুণ একটা পারফর্ম করেছিলেন। ওই পারফর্মটা আসলে সাইফের খুব প্রয়োজন এবং আসলে সাইফেরকে শেষ পর্যন্ত আসলে সাইফের ব্যাটে রান পাওয়াটা আসলে খুব জরুরি। এছাড়া আসলে সৌম্য সরকার আছে, সৌম্য সরকারকেও দেখবে হয়তোবা শেষ ম্যাচে টিম ম্যানেজমেন্ট। তো মিরপুর থেকে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে। এই ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।